আপনাদের কোনো বংশধর এখন কি ভারতে থাকে? হ্যাঁ, ভারতে তো সবাই ভারতে চলে গেছে, আপনারা এখানে থেকে গেছেন? হ্যাঁ, আমরা এখানে, আমি সরকারি চাকরি করতাম। আচ্ছা। আমার ছোট ভাই, আমারও একটা ভাই আছে, সেও ছোট। আচ্ছা। সে, তার নাম উত্তম কুমার রায়। এইটা আমার দাদা, মানে বাবার বাবা। ইনি কি প্রধান জমিদার বলতে পারি না, ওনার বাবা ছিল, তার বাবা ছিল। এই বাড়িতে এখনো বসবাস করছেন জমিদারদের বংশধরেরা। পূর্বপুরুষদের ফেলে যাওয়া স্মৃতি বিজড়িত এই জমিদার বাড়িটি যেন এখন নীরবে কান্না করছে। এখানে নাকি এক যুগ পর পর হয় দুর্গাপূজা। আগে কি পূজা হইতো সেই সময়? হ্যাঁ, জাঁকজমকপূর্ণভাবে খুব জাঁকজমক পূজা হইতো। আপনি দেখছেন? দেখছি। মানে কি পূজা হইতো? দুর্গাপূজা। দুর্গাপূজা কয় বছর পর পর রে বদি? 12 বছর পর পর হয়? ও, ওটা কোন 12 বছর পর পর কোন পূজা হয়? কোনগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবগুলো এখন পরিত্যক্ত, ওগুলোতে কেউ থাকছে না। কিছু ভবন যেন ভুতুড়ের রূপ ধারণ করেছে। উপরের এই যে দেখুন, উপরে ওগুলো দেখেন গাছের শিকড়, কিন্তু দেখলে মনে হবে যে সাপ জড়িয়ে আছে। মানে অনেকদিন থেকে ব্যবহার করা হয় না, দেখলেই বোঝা যাচ্ছে। কতটা ভয়ঙ্কর লাগছে দেখতে, দেখেন। নিচের এই নকশাটা দেখে আমি ডাইনিং টেবিল করেছি। আমার ভিতরে ডাইনিং টেবিল আছে। এই জায়গাটার ভিতরে বিয়ে শাদী হইতো, কেউ মারা গেলে তার শ্রাদ্ধ হইতো এখানে। জমিদার উপেন্দ্র সেন এর স্মৃতি বিজড়িত রায়বাড়ি জমিদার বাড়িটি এখন কেমন আছে? টাঙ্গাইল সদর থেকে এগিয়ে যাচ্ছি আলিশা কান্দা গ্রামের দিকে। সেখানে আজও বসবাস করছেন জমিদার উপেন্দ্র সেন এর নাতি ও বংশধরেরা। বিশাল এই আধুনিক অট্টালিকার শহর থেকে সামান্য দূরে গেলেই দেখা মিলবে সেই রাজকীয় জমিদার বাড়িটি। শহর থেকে বের হয়ে এখন আমরা আলিশাকান্দা এলাকায় চলে এসেছি। দূর থেকে নজরে আসলো জমিদার বাড়ির একটি মন্দিরের, তবে মন্দিরটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে। মন্দিরটি থেকে একটু সামান্য গেলেই দেখা মিলবে প্রায় 250 বছরের পুরনো জমিদার বাড়ির ভবনগুলোর। চোখে পড়ল আরেকটি মন্দির। বলা হয় এটি ছিল দুর্গা মন্দির, যা পরবর্তীতে পুনর্নির্মাণ করা হয়েছে। কথিত আছে পুরো জমিদার বাড়িতে প্রায় 25টির মতো কক্ষ আছে। ভিউয়ার্স, আমি চলে আসছি টাঙ্গাইলের সেই রায়বাড়িতে। এই রায়বাড়ির একটি ভবন আমি সামনে দেখতে পাচ্ছি। চলুন আমরা একটু ঘুরে দেখি এই ভবনটির এখন কি অবস্থা। এই যে দেখুন, সেই রাজকীয় ভবনটি এখন কত জরাজীর্ণ অবস্থায় আছে। এখানকার এই দরজার এই নির্মাণশৈলী দেখে বোঝা যায় যে কতটা রাজকীয় অবস্থা ছিল সেই সময়। উপরে দেখেন দুটি জানালা দেখা যাচ্ছে, বড় বড়। কাঠগুলো এখনও রয়ে গেছে এবং এইখানে একটি বারান্দা ছিল। এদিক থেকে 3টি দরজা ছিল। এই দরজাগুলো এখন বন্ধ করা আছে কাঠ দিয়ে। তবে এই যে কাঠগুলো, এই কাঠগুলো সেই সময়কার, দেখলেই বোঝা যায়। দেখুন না, কত বিশাল কাঠ, অনেক মজবুত, যে এতদিন পর্যন্ত টিকে আছে। উপরে একেবারে শ্যাওলা জমেছে, অনেক জায়গায় ছোট ছোট গাছপালা হয়েছে এবং চারপাশেই একেবারে ভঙ্গুর অবস্থা। এপাশে একটি গেট ছিল, এই যে গেট, এই গেটটি বন্ধ, না খোলা যায়। এই যে দেখুন, ভেতরে প্রবেশ করলে এখন জ্বালানি কাঠ দেখতে পাচ্ছি। আপনাদের দেখানোর চেষ্টা করি।
অন্ধকার ভিতরে অনেক। বন্ধ করে দেই। তো চলুন দেখি এই বাসায় এখন যারা বসবাস করছেন তাদের সাথে কথা বলা যায় কিনা। হয়তোবা আশেপাশে অবশ্যই কেউ না কেউ আছেন যারা এখানে বসবাস করছেন। আমরা খুঁজে বের করার চেষ্টা করব এবং কথা বলবো। তার আগে দেখিয়ে দিই, এখানে একটি কূপ ছিল সেই সময়কার। এই দেখেন, এই কূপটি এখন অব্যবহৃত অবস্থায় আছে এবং এই জায়গায় দেখুন এই রায়বাড়ির পেছনের অংশটি দেখা যাচ্ছে। এখান থেকে উপরের একটি ভবন দেখতে পাচ্ছি যেটি পরিত্যক্ত, এখান থেকে দেখলেই বোঝা যায়। দরজাগুলোর কপাটগুলো নেই, ভেঙে গেছে, উপরে অনেকগুলো জানালা। বিশাল প্রাসাদগুলো নির্মিত হয়েছিল চমচম তৈরি ইট দিয়ে। চারিদিকেই দোতলা লাগোয়া বিল্ডিং এবং মাঝখানে বিশাল উঠান, যা ভেতরে প্রবেশ করলে দেখতে পাবো। আঙ্কেল, তো ভিউয়ার্স, এই যে আমি ভেতরের অংশে প্রবেশ করলাম। এই ভেতরের অংশে প্রবেশ করলে একটি, দুটি, তিনটি, এটি সহ 4টি বড় বড় ভবন, মানে দ্বিতল ভবন দেখা যায়। এখন বাইরে থেকে যতটা জরাজীর্ণ মনে হচ্ছে, ভেতরে আসলে একটু মানে ভালো অবস্থা দেখা যাচ্ছে। এই যে দেখুন, এখনও সেই কারুকার্যগুলো সুন্দরভাবে বোঝা যায়। এই প্রত্যেকটি কক্ষ ব্যবহার করা হচ্ছে এখন। এই যে এপাশে উপরে দ্বিতল ভবন এবং সেগুলোর জানালা দেখা যায়। এই যে চারপাশেই দেখেন অনেকগুলো জানালা, দরজা, কিন্তু এখান থেকে দেখে মনে হচ্ছে যে উপরের ভবনগুলো ব্যবহার করা হয় না। এপাশে একটি কক্ষ এবং এপাশের কক্ষগুলো ব্যবহার করা হচ্ছে। উপেন্দ্র রায় উনি কি এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা? হ্যাঁ, প্রতিষ্ঠাতা ঠিক না, ওনারও পূর্বপুরুষের থেকে এই জমিদার। আচ্ছা আচ্ছা, জমিদার বাড়ি। উপেন্দ্র রায় হচ্ছে ওই পার্টে। এটা ওই ভদ্র উপেন্দ্র রায়ের যে পিতা ছিলেন, ওনার 2 ছেলে ছিল, এক পক্ষ আর শেষ পক্ষ। তো এক পক্ষ যারা, আমরা হইলাম এক পক্ষ, এটাকে নয়না বলে। আচ্ছা আচ্ছা, নয়নি, হ্যাঁ নয়নি বলে। আচ্ছা, আর ওই পার্টটাকে উনি যে শেষ পক্ষের যে ছেলে ছিল, ওনাকে 7 আনা দিছে অর্ধেক করে। আচ্ছা, ওই আমাদের 9 আনা দিছে, ওনাকে 7 আনা দিছে। আচ্ছা, এখন আমরা হইলাম উপেন্দ্রবাবুর এক পক্ষের বংশধর, আর ওই পাশটা হইতেছে উপেন্দ্রবাবু। আর প্রদীপ নামে একজন আছে। আমার নাম, হ্যাঁ প্রদীপ হইলো ওই পাশেও প্রদীপ আছে, আমার নামও প্রদীপ। আচ্ছা আচ্ছা, তো ওই পাশে উপেন্দ্রবাবুর ওই যে ভোগ করতেছে তার নাম প্রদীপ। আচ্ছা, আর আমরা এই নয়নীতে যে ভোগ করতেছি, এটা আমার নামও প্রদীপ। আপনার নাম প্রদীপ। আপনাদের কোনো বংশধর এখন কি ভারতে থাকে? হ্যাঁ, ভারতে তো সবাই ভারতে চলে গেছে, আপনারা এখানে থেকে গেছেন? হ্যাঁ, আমরা এখানে, আমি সরকারি চাকরি করতাম। আচ্ছা, আমার ছোট ভাই, আমারও একটা ভাই আছে, সেও ছোট। আচ্ছা, সে, তার নাম উত্তম কুমার রায়, সেও শহরে থাকে, সে ডাক্তার ছিল। ঢাকায় একজন মনে হয় চাকরিরত অবস্থায় আছে। ঢাকায় হইলো ওই প্রদীপ। ও আচ্ছা, তো ওনার ব্যাপারে শুনলাম। আপনারা তাহলে কততম বংশধর হলেন? আমরা এটা অত সঠিকভাবে বলা মুশকিল। আচ্ছা আচ্ছা, বলা মুশকিল। আমি 3-4 পুরুষ, 5 পুরুষের নাম বলতে পারবো, তারও আগে। এটা মনে করেন প্রায়
200-250 বছর আগেকার স্থাপনা। এই স্থাপনাটা এই স্থাপনা মানে 250 বছর পুরাতন পুরা এই ভবনগুলো যা দেখতে পাচ্ছি আর কি। তো সেই সময় কি এইগুলো বাদে আরো কোনো ভবন ছিল? হ্যাঁ, আরো ছিল, ওটা ওই 71-এর যুদ্ধে নষ্ট হয়ে গেছে। কালক্রমে ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, কালক্রমে ধ্বংস হয়ে তো গেছে। এই অংশটা হচ্ছে আপনার হ্যাঁ, আন্ডারে? এই অংশটা আমার আন্ডারে। এটা ওই যারা এই বিল্ডিং এর মালিক, এই বিল্ডিং এর মালিক ওনারা ওনার ভারতে যাওয়ার সময় ওনাদের মেয়েকে দিয়ে গেছিল। আচ্ছা, আমি ওনাদের মেয়ের কাছ থেকে কিনে রাখছি। ও আচ্ছা, মানে আপনারা নিজেদের মধ্যেই আর কি হ্যাঁ, কিনে রাখছি। ক্রয় করছেন আর কি। এই জায়গাটা কি আঙ্কেল আগে এখানে কি আগে থেকেই বাগান ছিল? হ্যাঁ, আগে থেকে না, লেবুর বাগান ছিল না, এটা আমি পরে করছি লেবু। ও আচ্ছা এই জায়গাটার ভিতরে বিয়ে শাদী হইতো। আচ্ছা ওই কারো বাচ্চা কাচ্চা হইলে পরে আগের দিনে তো ওই যে কুইরার ভিতরে বাচ্চা কাচ্চা হইতো, আচ্ছা আচ্ছা ওই ঘর তৈরি করে সেখানে বাচ্চা কাচ্চা হইতো। বিয়ে শাদী হইলে বাচ্চা কাচ্চা হইতো, কেউ মারা গেলে তার শ্রাদ্ধ হইতো এখানে, মানে অনুষ্ঠান হতো এই এখানে? অনুষ্ঠানের জন্য আর কি। উৎসবও হইতো হ্যাঁ, এখানে? উৎসব হইতো। আমার বড় মেয়ের বিয়ে হয়েছে এখানে। এই জায়গাটা? হ্যাঁ, এই জায়গাতে। তখন এইগুলি গাছ টাছ ছিল না। আচ্ছা আচ্ছা, তখন এই- তারপর থেকে আপনি এখানে লেবু গাছ আর কি? হ্যাঁ, এর পরে খালি পড়েছিল, পরে আমি লেবু গাছগুলো আচ্ছা, লাগিয়ে দিয়েছি। তো ওনাদের সাথে যোগাযোগ হয় না ভারতে যারা থাকেন? না, ও যোগাযোগ হয় না, তারা আসেননি ওনারা কখনো? না। আর পরে ওই 2-1 আসছিল, পরে আচ্ছা আচ্ছা, দেখছি 2-1 ও আচ্ছা, এই পরে আপনাদেরও যাওয়া হয়নি আর? না, আমরাও যাই না। আমার এমনকি আমার কোনো পাসপোর্টই নেই। ও আচ্ছা, ওইখানে যাইতে হইলে এক দেশ থেকে আরেক passport দেশে তো যাইতে হইলে পাসপোর্ট ভিসা লাগে। আমার পাসপোর্টও নাই। আমি সরকারি চাকরি করতাম, জি জি। আমি এখন অবসরপ্রাপ্ত, আচ্ছা। রিটায়ারমেন্টে আছি। তাহলে এই যে পুরো জমিদার বাড়িতে তাহলে কয়টা পরিবার থাকছেন? আপনারা একটা, ওনারা একটা? ওই সব বিল্ডিং এর ভিতরে আমার দেখা মতে হ্যাঁ। 4টা করে, এক এক বিল্ডিং এ 4টা করে পরিবার ছিল। ও, প্রত্যেক বিল্ডিং এ 4টা? প্রত্যেক, তারপরেও আরো ছিল। তখন তো আমি সর্বশেষ যেটুকু দেখেছি, এক একটা বিল্ডিং এ 4টা করে পরিবার ছিল। আচ্ছা আচ্ছা, এবং প্রত্যেকটা বিল্ডিং এ 8টা করে রুম আছে। ওই এক একজনের 2টা করে রুম ছিল। আচ্ছা আচ্ছা। আগে যে উপরে যে ভবনগুলো দেখতে হ্যাঁ, পাচ্ছি, উপরেও এখনো বাস এগুলোতে কি করা যায়। প্রবেশ করা উঠার না, সিঁড়ি আছে? উপরে ওঠার ময়লা হয়ে গেছে। ও, মানে উপরে ওঠা খুব যাওয়া- ঝুঁকিপূর্ণ? ওখানে যাওয়া ঝুঁকিপূর্ণ, ওখানে যাওয়া যায় না। আচ্ছা আচ্ছা। এই যে এই কক্ষ যেটা আছে, এটা এমনি ওই আগে এদের ভিতরে আমরা রান্না বান্না করতাম, এখন তো গ্যাসে করি। আচ্ছা, ওই যখন ওরা চলে গেছে, তারপরে ওই খুব ও, তাহলে অপরিষ্কার ছিল। উপরের যে ভবনগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবগুলো এখন পরিত্যক্ত? অপরিষ্কার পরিত্যক্ত, ওগুলোতে কেউ থাকছে না? না। এই যে ডিজাইনগুলো, এইগুলো কি আসলে সবগুলো নকশা? নকশা এগুলি সেই এগুলো সবগুলো নকশা? পূর্বপুরুষের। ও যেমন এই নিচের এই নকশাটা দেখে আমি ডাইনিং টেবিল করেছি। আচ্ছা। আমার ভিতরে ডাইনিং টেবিল আছে, এই নকশাটা দেখে আমি করছি। এই ডাইনিং টেবিলটা একটু দেখানো যাবে আছে এখানে, যদি কিছু মনে না করেন? এটা কতদিন আগের করা? এইটা ধরেন 20-25 বছর আগে। আচ্ছা আচ্ছা। আসেন দেখেন ভিতরটা। আপনাদের এই কক্ষে ঢুকলে তো অনেকগুলো ছবি দেখা যায়। হ্যাঁ, অনেক ওই পুরানো ছবি না, এইগুলি আমার মেয়েদের ছবি আর কি। আচ্ছা আর এটা আমার শ্বশুরবাড়ি, এইটা আমার মা, এটা বড় মেয়ে। আচ্ছা, আমি একটু আর এখানে লাইটটা জ্বালিনি। আমি লাগলে আমি লাইট দিয়ে দিই। মানে এগুলো সব হচ্ছে আপনাদের পরিবারের সব অ্যালবাম আর কি? অ্যালবাম। আচ্ছা, এখানে উপেন্দ্র রায় যিনি আছেন- উপেন্দ্র রায় ওই পার্টি ও আচ্ছা, ওনার ছবি এখানে কোথাও নেই? না। ও, তো এই যে এখানে যে পুরাতন ছবি দেখতে পাচ্ছি, এই যে এই ছবিটা, এটা আমার বাবা। ও আচ্ছা, তো কতদিনকার আগেকার ছবি হতে এটা পারে? অনেক অনেক, এটা 20-25 বছর আগে। এইটা আমার দাদা, মানে বাবার বাবা। ইনি কি প্রধান জমিদার বলতে পারি? না, ওনার বাবা ছিল, তার বাবা ছিল, ওনার নাম হলো হরিপদ রায়। ওনার বাবার নাম ছিল রাজেন্দ্র রায়। রাজেন্দ্র রায়ের বাবার নাম ছিল আনন্দ রায়।
আচ্ছা। এরকম বংশক্রমে আমি এখানে- 4-5 জনকে বলতে এখানেও পারি। একজন দেখতে পাচ্ছি। এটা ওনার স্ত্রী ছিল, ওই সর্বশেষ যখন মৃত্যুর আগে কতক্ষণ আগে আমি এটা করেছি, এটা মৃত্যুর আগ মুহূর্তে। মৃত্যুর আগ মুহূর্তে। এই যে ওনার অরিজিনাল ছবি হলো এটা, ওনার স্ত্রী, এই যেটা। আমার দাদা আর দাদি। আচ্ছা আচ্ছা। এই পাশে তো এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলি আমার মেয়ে, হ্যাঁ, মেয়ের মানে জামাই। পরেকার, মানে এই সময়কার আর কি। হ্যাঁ, এই সব। এনারা তো এখন বাংলাদেশেই আছেন। হ্যাঁ, এখন সবাই বাংলাদেশে। তো পুজোর মধ্যে আসছিল। কোথায় ডাইনিং টেবিলটা যে ডিজাইনটা করেছিলেন? এই যে দেখেন ডাইনিং টেবিল। ও ওই যে ওইটা দেখে আমি এই ডিজাইনটা করা। এই ডিজাইনটা। আচ্ছা আচ্ছা। ভিতরে তো খুব একটা রক্ষণাবেক্ষণ করা হয় না আপনাদের, মনে হয় না, এখন আর এগুলি কোটি কোটি টাকার প্রয়োজন আছে। হ্যাঁ, এগুলো রেনোভেশন করতে তো এগুলো- অনেক খরচের ব্যাপার। অনেক খরচ। এই জায়গাটা কি মানে জিনিসপত্র এই রাখার- জিনিসপত্র রাখার ছিল। এই যে মূর্তিগুলো যেটা দেখতে পাচ্ছি, এগুলি গণেশ ঠাকুরের যে- এগুলো কি সেই সময়কার? না, এগুলি পরে। 15-20 বছর আগে, 20-25 বছর। ও আচ্ছা আচ্ছা। 71-এর পরে কিছু হয়েছে? না, 71-এর পরে 71-এ তো আপনারা স্টিল এখানে ছিলেন। হ্যাঁ, না, আমরা চলে গেছিলাম এখানে। ওইখান থেকে চলে গেছিলেন? এখান থেকে ভারতে চলে গেছিলেন? ভারত চলে গেছিলাম। ও আচ্ছা, তারপরে আবার ফিরে আসছেন? হ্যাঁ, ফিরে আসছি আমি। তখন তো এগুলো আমি সব তো তখন সরকারি চাকরি করতাম। সেই সময়? হ্যাঁ, সেই সময় আমি 68 সনের থেকে, আপনার 67 সন থেকে 68 সন থেকে আমি সরকারি চাকরি করি। ও আচ্ছা আচ্ছা। আমি তাহলে আপনাদের- 2009 সালে রিটায়ারমেন্টে গেছি। আপনাদের যে সংক্ষিপ্ত আকারে যদি জমিদারি ইতিহাসটা তুলে ধরি, তাহলে এটা উপেন্দ্র রায় হচ্ছেন উপেন্দ্র রায়ের ওনার জের ধরেই আর কি জমিদারি শুরু। হ্যাঁ। ওনার ব্যবসা কি ছিল? জমিদারির ব্যবসায় ছিল না অন্য কিছু? আমি বলতে পারবো বলতে না। পারেন না আর কি। না। তারপর থেকে আর কি বংশানুক্রমে বংশক্রমে ওই পাশে আর আমরা দুই পার্ট ঘুরে চলছে। তারপরে দুই পার্ট হয়ে হ্যাঁ, গেল। এই মোড়া বোধহয় আনন্দ রায় ছিল, ওই মোড়া উপেন্দ্র রায় ছিল। ও আচ্ছা আচ্ছা। এটা আমি যেগুলি বললাম এগুলি অন্তত 20 সনে বা 25 সনের কথা আর কি। ও আচ্ছা 1920 সনে, 25 সনে এইসব। কারণ 1947 সনে তো ভাগ হইল, 47-এ ভাগ হলো। ভাগ হইল, তারও উনি- অনেক আগে। গরু তাহলে এখন নেই আপনাদের? না, সেই জমিদার বাড়ির ভেতরে আমরা ঘুরলাম এবং সেই জমিদার বাড়ির যে বংশধর আছেন ওনার সাথে কথা বললাম। কথা বলার পর এখন আমরা বের হলাম। এখন আরও কিছু ভবন আছে এখানে, সেগুলো দেখি, সেগুলো দেখার চেষ্টা করব এবং ভেতরে প্রবেশ করার যদি সুযোগ থাকে তাহলে প্রবেশ করব। তো ভিউয়ার্স, এই জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করলাম, কিন্তু শুনলাম যে এখানে এখন বর্তমানে কেউ নেই, মানে এখন ফাঁকা, হয়তো বা বাইরে কোথাও গেছেন। তো অনুমতি নিলাম একজনের কাছে, নিয়ে প্রবেশ করলাম। এখানে দেখেন একটি তুলসী গাছ দেখা যাচ্ছে এবং তুলসী গাছের যে স্থাপনাটি এখনও আছে। এই জমিদার বাড়ির এই ভবনটির এই অংশগুলো ওই আগে যেটা দেখলাম একই ধাঁচে তৈরি করা। এই যে দেখুন, সবগুলোই সেই একই ধাঁচে তৈরি করা। তো ভিউয়ার্স, এখানে একটি ভবন আছে যেটার উপরে নাকি যাওয়া যায় শুনলাম। তো দেখি উপরে যাওয়ার কোনো উপায় আছে কিনা। তো ভিউয়ার্স, এই যে এই দরজা খুললেই উপরে ছাদে যাওয়ার রাস্তা আছে। চলুন আমরা উপরে যাই। একেবারে ঘুটঘুটে অন্ধকার, দেখি কোনো দিক থেকে উঠা যায়। এই যে এখানে একটি সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায় এবং এই জায়গাগুলো দেখেন কতটাই অন্ধকার। ওরে বাবা, কি অবস্থা হয়েছে উপরের। এই যে দেখুন উপরে ওগুলো দেখেন গাছের শিকড়, কিন্তু দেখলে মনে হবে যে সাপ জড়িয়ে আছে। কতটা ভয়ঙ্কর লাগছে দেখতে। আমি এখন উপরে উঠবো এই ছাদটির। চারপাশের অবস্থা খুবই জরাজীর্ণ। এই যে দেখুন, সেই সময়কার রাজকীয় ছাদ, এখনো এখানে উঠা যায় এবং ঘোরা যায়। হয়তোবা জমিদার পরিবারের লোকজন এটি ব্যবহার করেন, দেখুন। তবে চারপাশের
যে সিলিংটি সেখানে শ্যাওলা জমেছে, চারপাশের যে নিচের অংশটি দেখতে পাচ্ছি। এই যে দেখেন এখান থেকে পুরো গ্রাম এখান থেকে দেখা যায়। এই যে বিশাল ধান ক্ষেত, সবুজ ধান ক্ষেত দেখা যাচ্ছে। এখন মেঘ ছেয়ে গেছে আকাশে পুরা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এই যে এই গাছের শিকড় বাকড়গুলি ভিতরে প্রবেশ করেছে, আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি এখন এটি, এবং এগুলো পুরো জমিদার বাড়িতে ছড়িয়ে পড়েছে। কতটা ভয়ঙ্কর লাগছে দেখতে, দেখেন। দেখেন অনেক সুন্দর সুন্দর পুকুর দেখা যাচ্ছে এবং সেগুলোতে শাপলা ফুল হয়েছে। সব মিলিয়ে গ্রামীণ একটি পরিবেশ এবং তার উপর ইতিহাস ঐতিহ্য, অসাধারণ একটি বিষয়। এই যে পাশের ছাদটি, এখান থেকে দেখেন এই ছাদের কি জরাজীর্ণ অবস্থা। তো এগুলো যদি রক্ষণাবেক্ষণ না করা হয়, আস্তে আস্তে এই ভবনগুলো ধ্বংস হতে থাকবে, নষ্ট হতে থাকবে, একসময় বিলুপ্ত হয়ে যেতে পারে। তাই এগুলো রক্ষণাবেক্ষণ করা উচিত, এগুলো মেরামত করা উচিত। এই যে দেখেন এই সিঁড়ি দিয়ে আমি আসলাম এবং উপরের ভয়াবহ অবস্থা দেখে অনেকটাই আতঙ্কিত হলাম। এখন চারপাশের এই ঘুটঘুটে অন্ধকার, তাই এখানে বেশিক্ষণ না থেকে চলে যায়, কারণ অনেক বিষাক্ত পোকামাকড় জীব থাকতে পারে। তো ভিউয়ার্স দেখুন, এইখানে একটি পরিত্যক্ত কক্ষ দেখতে পাচ্ছি। এই কক্ষটি একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে এই যে দেখুন উপরের সিলিংগুলো ভেঙে পড়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। ওই যে ওপাশে একটি বারান্দা ছিল, মানে এটি এখন ব্যবহার করা হয় না এই কক্ষটি। বাকিগুলো হয়তো বা ব্যবহার করা হয়, কিন্তু এই কক্ষটি আর ব্যবহারই করা হয় না। কতটা ভয়াবহ অবস্থা এই কক্ষটির। এই যে উপরের কাঠের যে বিম ছিল সেটিও ভেঙে পড়েছে। এপাশে আপনাদের কিছু জিনিস দেখাই, এপাশেও কিছু অংশ ছিল জমিদার বাড়ির। এই দেখেন কতটা জঙ্গলে ছেয়ে গেছে। এবং এখানে আপনাদের একটি কূপ দেখাবো। এই যে জমিদার বাড়ির সেই সময়কার রাজকীয় একটি কূপ ছিল। এই যে এখন এই কূপটি পরিত্যক্ত, এখান থেকে পানি আর নেওয়া হয় না, মানে অনেক দিন থেকে ব্যবহার করা হয় না, দেখলেই বোঝা যাচ্ছে। চারপাশে দেখেন কিভাবে জঙ্গল হয়েছে। এই যে আমরা ওই যে ভবনগুলো সেগুলোতে ঘুরলাম এবং ওনার সাথে কথা বললাম। এই দেখেন কি পড়লো উপর থেকে, বাতাস চলছে এখন পুরো জমিদার বাড়ির এলাকাটিতে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এই এদিক থেকেও যাওয়া যায়। মোটামুটি অনেকগুলো কক্ষ পরিত্যক্ত দেখলাম আমি এই জমিদার বাড়িতে, কিন্তু মানুষজন থাকছেন, হয়তোবা তারা সেই কক্ষগুলো ব্যবহার করছেন না, প্রয়োজন হলে হয়তোবা ব্যবহার করবেন। যেমন এই কক্ষটি একেবারে ভঙ্গুর অবস্থায় আছে। আগে কি পূজা হইতো সেই সময়? হ্যাঁ হ্যাঁ, জাঁকজমকপূর্ণ ভাবে খুব জাঁকজমক পূজা হইতো। আপনি দেখছেন? দেখছি। মানে কি পূজা হইতো? দুর্গা পূজা? দুর্গা পূজা। আচ্ছা আচ্ছা, এখন আর হয় না? এখন প্রতি এক বছর পর পর হয়। কয় বছর পর পর হয় রে বৌদি? 12 বছর পর পর হয়? ও, ওটা কোন 12 বছর পর পর কোন পূজা হয়? দুর্গা পূজায় অনেকগুলো শরীর 12 দিন, মনে এক বছর আপনি করলে, এক বছর আপনি কাকাতে ভাই করলো, এক বছর আপনি জ্যাঠাতে ভাই করলে, এরকম মিলে মিলে। ও মানে ওই পূজাটা 12 বছর পর পর হয়, মানে এক যুগ পর পর হয়। এটা তো অনেক অনেক দিন পর হয়। তাহলে এইবার যে দুর্গা পূজা হলো হয় নাই? না না, এইবার তো আমি ওই যে ব্যাপারটাতে ছিলাম, ওই যে 12 বছর পর পর যে পূজাটা হয়, তো এটা কি ওই একটা রেওয়াজ নাকি? মানে এটা কি রেওয়াজ?
মানে নিয়ম নাকি একটা, হয় নিয়ম মানে এদের নিয়ম। মানে যে একবার বংশ হলো অনেক কিলো ও আপনি টাকা আনলে আপনি গুলো 1 বছর হে গুলো আর বছর পরের বছর হে গুলো তারপরে বছর এরকম ঘুরে ও মানে সবার দায়িত্বে আসবে। ও ভারত থেকে শুরু হয়, মানে ভারতের ঘুরে আসে আর কি এখানে। তো এই বছর হয় নাই, আরো পরে হবে আর কি। 3 বছর ধরে না, ও এবার তো 3 বছর গেল। মণ্ডপটা লাগে কোথায়? এখানে আছে এই জায়গা- এই জায়গায়। এইটাতে। হ্যাঁ তো ভিউয়ার্স, আমরা এই জমিদার বাড়ির একটি খননকৃত, এটা কি পুকুর বলবো নাকি না দিঘি বলবো? না পুকুর। পুকুর, হ্যাঁ। পুকুর দেখাবো আপনাদের। এই পুকুরটি সেই সময় খনন করা হয়েছিল, এখনও এটি ব্যবহার করা হয়। আর পুকুরটি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই বলা যায়। মাছ চাষ হয় নাকি এখানে? হ্যাঁ মাছ চাষ করে। ও আচ্ছা আচ্ছা। আপনি গোসল করেন এখানে? হ্যাঁ গোসল করি। গোসল করবে না কেন? কি কোনো নাম আছে পুকুরের? না না না। ওই দিকে যাই, এই পাশে, ওই পাশে যাই। আচ্ছা। তো ভিউয়ার্স, এই যে হুম। এখানে এই যে পুকুরটি দেখেন, পুকুরটি বিশাল, অনেক বড় পুকুর। সেই সময়কার খননকৃত একটি জমিদারি আমলের পুকুর। তো এটা কবে খনন করছে এই সম্পর্কে কিছু না জানেন? না 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 না। জমিদার তখন তো আমি তো দূরের কথা, আমার মাইও নেই, ও আচ্ছা, আমার বাবাইও নেই। আজকে 200 বছর আগের নির্মাণ এটা। ওইটা হ্যাঁ, উনি তো বললো, জমিদার পরিবারের যিনি আছেন উনি বললো যে এটা এখান থেকে 250 তো বছর যাওয়া প্রায়। গেছে না জঙ্গল। না না ঠিক আছে, এখান থেকে দেখাই। তো এই ছিল এই জমিদার বাড়ির আমলের একটি পুকুর। পুকুর কি একটাই আছে না আরো আছে? না একটাই। একটাই আছে নাকি? হ্যাঁ, উৎসব? আগে খুব জাঁকজমক অনুষ্ঠান হইতো। মনে করেন যে কলকাতা থেকে লোক আসতো, এখানে থাকতো, তাদেরই সব আত্মীয় স্বজন, বিআই বিআইন এইরকম ধরনের আত্মীয় স্বজন আসতো। 1 মাস 1.5 মাস করে তারা এখানে থাকতো, তারপরে চলে গেতো। বা এখন আর আনাগোনা নাই? না, ও এখন হয়তো সিঙ্গেল 2-1 জন আসে দেশ দেখার কারণে, বা অনেক আত্মীয় স্বজন আছে পুরাতন, তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করার জন্য আসে। হয়তো 2 দিন 3 দিন 4 দিন থাকে, আবার তারা চলে যায়। ওর শেষ কবে আসলো? হ্যাঁ শেষ কবে আসছে? না, এখন দেখছেন? তো অনেক দিন ধরে আসে না। আসে না। না। তো ভিউয়ার্স, আমরা সেই জমিদার বাড়ি থেকে বের হওয়ার পর যাওয়ার পথে আরেকটি ঘাট দেখলাম। এই যে দেখেন, এখানে একটি ঘাট দেখতে পাচ্ছি। এখানকার গ্রামবাসীরা বলেন যে এইটিও হচ্ছে সেই সময়কারই ঘাট, মানে সেই জমিদার আমলেরই ঘাট। মানে আমরা যে জমিদার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম সেই জমিদারদেরই ঘাট এটি। সামনে একটি মন্দির দেখা যায়, সেখানেও আমরা যাব। আর ওটা কি? ও আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে শ্মশান ঘাট। আমি ভুল বলেছি, ওটা একটা শ্মশান ঘাট। ও তো এটা কি ওই জমিদার ওনাদেরই শ্মশান ঘাট নাকি? তোমরা কি মাছ ধরতেছো? পাইছো মাছ? পাইছো? দেখাও দেখাও, কই মাছ কই? তো ভিউয়ার্স, ওইটা হচ্ছে জমিদার বাড়ির শ্মশান ঘাট, সেখানে একটু গিয়ে দেখাই আপনাদের। তো আমি ওই স্থাপনাটি আপনাদের একটু দেখাতে চাচ্ছি। দূর থেকে দেখে মনে হবে যে ওটি কোনো মন্দির, কিন্তু আসলে ওটি হচ্ছে একটি শ্মশান ঘাট। তো সেই শ্মশান ঘাটটির এই স্থাপনাটি আমার কাছে অনেক প্রাচীন মনে হচ্ছে, তাই আমি আপনাদের ওটি দেখাতে চাচ্ছি। এবং এই যে এই পুকুরটি, এবং ওই যে ওখানে একটি ঘাট। শ্মশান ঘাটির স্থাপনাটি অনেক পুরাতন। এই যে দেখেন, সেই সময় কত রাজকীয়ভাবে এটি তৈরি করা হয়েছিল, কত দৃষ্টিনন্দন কারুকার্য করা হয়েছিল। এখানে উপরে ওই জায়গাটিতে আমি দেখাতে পাচ্ছি না, ওখানে কিছু লেখা আছে, লেখাটি দেখানো সম্ভব না। জমিদার বাড়িটি যে এত বিশাল জায়গা নিয়ে বিস্তৃত তা দেখে অবাক হয়েছিলাম। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করলে এই ভবনগুলো দীর্ঘদিন টিকিয়ে রাখা সম্ভব না। এই বাড়ির ইতিহাস সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।